আমি বিশ্বাস করি একটা সিনেমায় যখন মেহজাবিনের মতো মেধাবী আর্টিস্ট যুক্ত হবে সেই সিনেমাটা একটা ভালো সিনেমা হয়ে থাকবে। মানে একজন এরকম মেধাবী অভিনেত্রী যখন কোনো একটা বা এরকম একজন অভিনেতা যখন কোনো একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকবেন সেই প্রজেক্টটা কিন্তু অনেক প্রজেক্টের থেকে বেটার হবে। এইবার সেটা যখন হবে সেটা হয়তো আমি জানি না বক্স অফিসে কখনো হয়তো ওয়ার্ক করবে কখনো করবে না, কিন্তু এই যে একটা বড় পর্দায় যখন ধরুন আপনি দুটো ফেল করতে পারে 3 নাম্বার হয়তো ওয়ার্ক করবে। নাটক আমাদের সবসময় গর্বের জায়গা, বাংলাদেশের নাটক বিশেষ করে। কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে এই যে নাটকে অনেক ভালো ভালো গল্প যাওয়ায় এবং নাটকে মেধাবী ডিরেক্টরস আর্টিস্টরা বেশি কনসেন্ট্রেটেড থাকায় আমাদের ফিল্মটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে অপূর্ব ভাই রোমান্টিক করে বলে তাকে মানে তাহলে আমি কোথায়, মানে অ্যাজ এ ডিরেক্টর হ্যাঁ মানে আমি সবসময় চেয়েছি যে অপূর্ব ভাইকে নিয়ে কাজ করি, নিশু ভাইকে নিয়ে কাজ করি, মোশাররফ ভাইকে নিয়ে, যাকে নিয়ে কাজ করি না কেন তারা তো বড় আর্টিস্ট, তারা তো পপুলার, কোথাও যেন আমি থাকি। আচ্ছা, মানে যেন এমন না হয় যে কাজটি অপূর্বর কাজ বা শুধু হ্যাঁ মানে অপূর্বের কাজ নিঃসন্দেহে, কিন্তু সেটা আমারও কাজ আর কি, কোথাও ওই সিগনেচারটা থাকুক। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা অপার সৌন্দর্য অথবা গুণী শিল্পীর কল্পনাকে আমরা পরম যত্ন আর নিখুঁত দক্ষতায় ফুটিয়ে তুলি টাইলসের ক্যানভাসে। বিশ্বের 150টি দেশের মানুষের হৃদয় কেটেছে আরএকে সিরামিক্স। আরএকে সিরামিক্সের আছে বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের টাইলস। তাই আপনিও আপনার স্বপ্নের টাইলসটি বুঝে নিন আরএকে সিরামিক্সের বিশাল রেঞ্জ থেকে। বর্ন ইন রাস আল খাইমা। আরএকে এদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরএকে সিরামিক্স বিদ্যুৎ তানভীর তারেক শোতে। আজ কথা বলবো চলচ্চিত্রের মূলত মূল নায়ক যিনি থাকেন, ক্যাপ্টেন অফ দ্য শিপ তেমনই, এবং ওর সম্পর্কে আমি এভাবে বলি যে খুবই স্বভাব বিনয়ী এবং খুবই মেধাবী এবং বাংলাদেশের দারুণ এক জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্রকে, আমাদের এই ইন্ডাস্ট্রিকে। সঞ্জয় সমাদ্দার, স্বাগত সঞ্জয়। আমার নাম তানভীর তারেক, কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো। অন্যান্য অনেক পেশায় আসলে সুযোগ থাকে একটা তরুণের, ফিল্ম বা মানে ডিরেকশনে আসে কেন মানুষ? ফিল্ম মেকিংয়ে যারা আসে আমার যেটা মনে হয় মানে বিশেষ করে আমাদের দেশে তারা ভীষণ প্যাশনেট বা এটাকে ভালো না বাসলে এখানকার যত রকম ইনসিকিউরিটি বা এত ইনসিকিউর একটা জব সেখানে যে আসে সে আসলে এইসব ঝুঁকি এইসব মাথায় রেখেই আসে যে এখানে এত মানে চাইলেই কিছু পাওয়া যাবে না, নানান রকম লিমিটেশনসকে ওভারকাম করতে হবে সেটা ভেবেই আসে। এবং ওই যেটা বললেন ওরকম একটু ক্রেজি না হলে আসলে এই এখানে আসা মুশকিল আছে। তো এখানে নাকি শুরুর দিকে খুব স্ট্রাগল করতে হয় একজন নির্মাতাকে, কোনো অভিনেতা বা প্রতিষ্ঠিত অভিনেতা সাপোর্ট দিতে চায় না, ডেট পাওয়া যায় না, সেটা নাটক হোক, টিভিসি হোক বা ফিল্ম। তোমার স্ট্রাগলের জায়গাটা কেমন ছিল? মানে একই রকম সবার মধ্যে, কারণ সত্যি বলতে বড় আর্টিস্টদের ডেট পাওয়া সত্যি একজন নবাগতের জন্য কঠিন, এবং সেটাকে আমি খুব পজিটিভলি দেখি। কারণ ধরুন একজন প্রতিষ্ঠিত অভিনেতা তারা কেন হুট করে চিনি না জানি না ভাই তোমাকে আমি ডেট দিব কেন? আচ্ছা, তো সেটা তো আসলে রিসিপ্রোকাল, তার পোর্টফোলিও তৈরি হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একজন ডিরেক্টরকে প্রমাণ করতে হয় তার ন্যারেশন দিয়ে, তার গল্প বলার ভঙ্গি দিয়ে, বা হয়তো এমন হতে পারে যে সে ছোট ছোট কিছু কাজ করলো, হয়তো সেই আর্টিস্ট নবাগত, তো নবাগত মিলে একটা কিছু বানালো যেটা দেখিয়ে আবার আরেকজনকে বলা যায় দেখেন ভাই আমি তো এরকমের ইন্ডিপেন্ডেন্ট কাজ বানিয়েছি ছোট পরিসরে, তো আমি যদি আপনাদের মতো আর্টিস্ট পাই তো সেক্ষেত্রে প্রডিউসারও পাওয়া যাবে। মানে আমার মনে হয় এরকম মানে কি। তাহলে মূলত নিজেকে প্রমাণ করার জন্য কি করতে হয় শুরুর দিকে? মানে সঞ্জয়ের আমার স্ট্রাগলটা ছিল আমি এজ এ রাইটার প্রথমে ইন করি, এবং এজ এ রাইটার যখন আমি কাজ করি আমার কাজগুলো কম বেশি প্রশংসিত হচ্ছিল, তারপরে সম্পর্ক তৈরি হয় এবং তারপরে আমি কোনটা ল্যান্ডমার্ক কাজ ওই সময় নক করেছিল আমাকে কাজে দিয়েছে? পরিচয়ের জায়গা থেকে খুব বেশি আলোচিত হই সেটা ভালো থাকুক ভালোবাসা, এবং তারপরে যেটা খুব বেশি মানে ছড়িয়ে পড়ে সেটা গেম ওভার। আচ্ছা, মানে ভালো থাকুক ভালোবাসা, আফরান নিশো, এবং আফরান নিশোর ডেট পাওয়াটা খুবই তখনকার জন্য মানে আমি যে সময়ের কথা বলছি তখন নাটকের নিশো খুবই পপুলার। 2014 দিকে না, এটা 16-17 দিকে। আচ্ছা, তো
তো তার আগে আমি কিছু শর্ট ফিল্ম বানিয়েছি। আচ্ছা। তো তখন নিশো ভাইয়ের ডেট পাওয়া মানে একটা বড় ব্যাপার। তো নিশো ভাইয়ের ডেটটা আমি পেয়ে যাই ফর্চুনেটলি, এবং ওনার মনে কোনো ডেট ফাঁকা ছিল এরকম কাইন্ড অফ। আচ্ছা আচ্ছা তো হুট করে বলেন ঠিক আছে। আচ্ছা। তো তারপরে এর আগে একটা সিএমের সাথে কাজ করেছিলাম ঝড়ের পরে, হ্যাঁ হ্যাঁ তো সেটা দেখিয়েছিলাম। তো যাই হোক সেই কাজটা হয়, এবং ওই কাজটা হওয়ার পরে নিশো ভাইয়ের সাথে কাজ হওয়ার পরে আমার জন্য একটু সহজ হয়ে যায়। যেমন তারপরে আমার কাজ হয় আমার সব থেকে বেশি কাজের নায়ক অপূর্ব ভাইয়ের সাথে। হ্যাঁ, মানে শোনা যায় বাজারে যে অপূর্ব দুজন স্ত্রী আছে, এক সঞ্জয় সমাদার, একজন শিহাব শাহিন। এই সংসারটা কেন মানে এই যে স্বামী স্ত্রীর সংসার, এবং খুবই অপূর্ব ভাই একজনের রসায়ন চমৎকার, এই প্রেমটা শুরু হলো কিভাবে? হ্যাঁ, মানে অপূর্ব ভাইয়ের সাথে আমি প্রথম যখন কাজ করি সবাই বলছিল যে, যারা পরিচিত বলল যে সঞ্জয় দা বা সঞ্জয় সম্পর্ক অনুযায়ী বলল যে রোমান্টিক গল্প করেন, ভিউ হবে, বেশি মানুষ দেখবে এবং হিট হবে। তো আমি অ্যাজ এ ফিল্ম মেকার কখনোই মানে এমন না যে খুব স্রোতে যাব। আচ্ছা। মানে আমি পপুলারিটিকে অবশ্যই এনজয় করি, কিন্তু সেটা করতে গিয়ে আমি কোথাও মানে অপূর্ব ভাই রোমান্টিক করে বলে তাকে, মানে তাহলে আমি কোথায়? মানে অ্যাজ এ ডিরেক্টর, হ্যাঁ, মানে আমি সবসময় চেয়েছি যে অপূর্ব ভাইকে নিয়ে কাজ করি, নিশু ভাইকে নিয়ে কাজ করি, মোশারফ ভাইকে নিয়ে, যাকে নিয়ে কাজ করি না কেন, তারা তো বড় আর্টিস্ট, তারা তো পপুলার, কোথাও যেন আমি থাকি। আচ্ছা। মানে যেন এমন না হয় যে কাজটি অপূর্বর কাজ বা শুধু, হ্যাঁ মানে অপূর্বের কাজ নিঃসন্দেহে, কিন্তু সেটা আমারও কাজ আর কি, কোথাও ওই সিগনেচারটা থাকুক। তো আমি বললাম অপূর্ব ভাইকে রোমান্টিক করলে মানে আমি আর নতুন কি করবো? আচ্ছা। মানে শিহাব শাহিন ভাই যার কথা বললেন, স্ট্র্যাটেজি, রাইট? হ্যাঁ, শিহাব শাহিন ভাই এত কিছু এত সুন্দর, মানে দারুণ দারুণ কাজ করেছেন, মানে কি এক্স ফ্যাক্টরের মতো কাজ, যেটা আমাদেরকে তখন দারুণভাবে আলোড়িত করেছিল। সো হোয়াট ইজ নিউ, মানে আমি কেন? তো সেখান থেকে মনে হলো যে গেম ওভার একটা গল্প। এবং অপূর্ব ভাই গল্পটা শুনে বললো, সঞ্জয় এই গল্প তো বাবার রোল অনেক বেশি। আচ্ছা। মানে অপূর্বের বাবার ক্যারেক্টার যিনি করেছেন খালিকুজ্জামান ভাই, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন, উনি কদিন আগে কত হয়েছেন। তো তার সাথে আমার একটাই কাজ হয়েছে, এবং এই কাজটি যখন হয় তখন বলে, সঞ্জয় বাবার রোল কিন্তু অনেক। আমি বলছি হ্যাঁ অনেকটাই, কারণ এই গল্পটা শুধুমাত্র হিরোর গল্প না, বাবা ছেলের গল্প। আচ্ছা। সো ওই গল্পটা, যাই হোক গেম ওভারটা আমি যখন শোনাই তখন মেহেজাবিনের চরিত্রটা খুবই ছোট, সে করতে রাজি হয়। বেসিক্যালি এটা আমার জন্য খুব ভালো লাগে। আর তো যাই হোক গল্পটা যখন হয়, এবং আমি যখন এটা থ্রিলার করি, এবং আমি মনে করি গেম ওভার মানে নাটকের জায়গা বা টেলিফিল্মের জায়গা থেকে খুবই সাকসেসফুল থ্রিলার। আচ্ছা। এবং আমি অবশ্যই খুবই কৃতজ্ঞ টু মাই প্রডিউসার অতুল ভাই, লাইভ টেকনোলজি। আচ্ছা। কারণ ওই সময় তারা, আমি মনে করি যে প্রচলিত বাজেটের থেকে আমাকে ভালো বাজেট না দিলে মানে ওরকম একটা কাজ করতে পারতাম না। তো সেটাও একটা কৃতজ্ঞ তাদের প্রতি। তো যাই হোক যখন করি তখন সবাই আমাকে আলাদাভাবে নোটিশ করে যে আরে তাই তো, টেলিফিল্মে এরকম থ্রিলার হতে পারে, এবং সবাই তখন আলাদা করে একটু দেখে। তো সেটাই আর কি, এভাবে আর কি। তাহলে সঞ্জয়ের জনরা কোনটা পছন্দ কাজের ক্ষেত্রে? ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি বানাতে থ্রিলার, ব্যক্তিগতভাবে পছন্দ করি বানাতে, আই লাভ টু মেক থ্রিলার। কিন্তু আমি কখনো অ্যাজ এ মানে মানুষ চাই না আমাকে বলুক শুধুমাত্র থ্রিলার মেকার। আমি নানান জনরা এক্সপ্লোর করতে চাই, কিন্তু স্পেশালিস্ট থ্রিলার আমি নিজে চাই, মানে আমার পছন্দের জন্য। যদি আমাকে যদি বলে, কারণ আমি টুইস্ট অ্যান্ড টার্নস পছন্দ করি, কিন্তু তার মানে না যেমন আমি সবসময় থ্রিলার বানাবো, আমি নানান রকম গল্প ট্রাই করেছি, কারণ ওটা আমাকে অ্যাজ এ মেকার আনন্দ দেয়। রাইট। বাংলাদেশে বলা হচ্ছে গত 4-5 বছর ধরে শীর্ষস্থানীয় তারকা নির্মাতারা ইউটিউব ভিত্তিক বা সিঙ্গেল নাটক থেকে সরে এসছে। অনেক রকম ভিউয়ের খুব অশ্লীল দৌড়, প্রোডাকশনের কোনো ঠিক ঠিকানা নাই। তো উন্মুক্ত মিডিয়ামে তো এটা হওয়ার কথা ছিল না। একসময় শোনা যেত যে নির্মাতারা খুব বকছেন আমাদের কাছে এসে যে অনুষ্ঠান প্রধানের টেবিলে, আন্ডার টেবিল এজেন্সি ডিল করে, এজেন্সি সব কিছু খেয়ে ফেলে, তাদের ডিকটেট করে। সো উন্মুক্ত মিডিয়ায় এসে এই কাঙালপনা কেন তৈরি হলো? মানে নাটক থেকে কেন? নাটকে, হ্যাঁ। আমি মেহজাবিনকে বলেছি না, আমি এখন সিঙ্গেল নাটক আপনাদের বেছে বেছে করছি। অনেকে বলছে, অনেক অভিনেতা এবং নির্মাতাও, যে না এখন মানে বিষয়টা হচ্ছে যে কেন নাটক কম করছে। হ্যাঁ, মানে সেটার একটা রিজন যেটা আমার মনে হয় যে নাটক আমাদের সবসময় গর্বের জায়গা, বাংলাদেশের নাটক বিশেষ করে। কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে এই যে নাটকে অনেক ভালো ভালো গল্প যাওয়ায় এবং নাটকে মেধাবী ডিরেক্টরস, আর্টিস্টরা বেশি কনসেন্ট্রেটেড থাকায় আমাদের ফিল্মটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিল্মটা যেহেতু সব মেধাবীরা সব, মানে এরকম একটা ব্যাপার যে ধরুন একটা আমি 1.5 ঘন্টার 2 ঘন্টার গল্প আমি যখন নাটকে বলে ফেলতে পারতেছি, আমার মধ্যে গল্প বলার ক্ষুধাটা মরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা।
তো যখন ওটিটি ফার্স্ট অ্যাঙ্গেলে গল্প বলার, হ্যাঁ মানে যে কি হয় যে আমি সিনেমা বানানো যেহেতু অনেক ব্যয়সাধ্য ব্যাপার, অনেক কিছু মিলিয়ে সিনেমা হয়, তো আমি যখন একটা গল্প বলার আমার একটা মিডিয়াম আছে নাটক বা টেলিফিল্ম, তখন আমি যখন গল্পটা বলে দিলাম তখন কিন্তু আমার এক ধরনের রিলিফ হয়ে গেলাম। কিন্তু আমি যদি ধরুন এই ফরম্যাটটাই নাই, তো তখন কিন্তু গল্পটা আমাকে সিনেমাই বলতে হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যে কারণে কি হতো, আমাদের সব মেধাবীরা ওখানে গিয়েছে এবং যাই হোক সেটা একটা অ্যাঙ্গেল। কিন্তু প্রবলেম হচ্ছে যখন ওটিটি আসলো, তখন আমাদের ডিরেক্টর আর্টিস্টরা দেখলো, আরে আমরা তো এতদিন অসম্ভব পরিশ্রম করেছি, মানে আপনি জানেন, আপনি তো ইন্ডাস্ট্রির মানুষ, যে কীভাবে 2 দিন আমরা নাটক বানিয়েছি। রাইট। আমি একটা ভবন ধসের উপর নাটক বানিয়েছি 2 দিনে, শিফট, যেটা নিয়ে 2 দিনে আফরান নিশো, মেহেজাবিন এবং আমি 3 জনই যার যার ক্যাটাগরিতে মানে বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছি। তো কিন্তু সেটা বানিয়েছি 2 দিনে, ভবন ধসের উপর একটা গল্প। রিয়েলি 2 দিনই বানিয়েছি, এভরিওয়ান নোজ, যারা টিমের সবাই। সো এই যে আমাদের এটা, আপনি বিশ্বাস করবেন ভাইয়া, এখন ওটিটিতে যারা মেকার বা এটা আমাকে দিলে আমি এখন পারবো না, আমি বলবো ভাই আমার 6 দিন লাগবে। কারণ হচ্ছে এই আমরা তো আসলে করেছি বাধ্য হয়ে। তো যখনই আমাকে একটা স্পেস তৈরি হলো যে না তোমাকে ওটিটি আছে তোমার জন্য, এখন সিনেমার খুব ভালো সময় এসছে আমি বিশ্বাস করি, তখন মনে হচ্ছে তাহলে কেন ভাই আমি নাটক বানাবো। তো এই কারণে কি অশ্লীলতা, ডাবল মিনিং ওয়ার্ড, নানা রকম এগুলো ঢুকে গেল, গার্বেজগুলো তখন ইউটিউব ভিত্তিক কাজে চলে গেল? আমি এটার একটা সবসময় বলি যে দেখুন, মানে আমার জায়গা থেকে বলা ঠিক হবে কিনা, যে ভালো কাজ খারাপ কাজ এটা সবসময় ছিল। আচ্ছা, যখন ভালোরা ফিল্ড ছেড়ে দেবে, ফিল্ড ছেড়ে, হ্যাঁ আমি ওটাই তো বলছি। মানে এইবার জায়গা তো খালি থাকবে না। রাইট। এবং যেহেতু ওটা বানানো সহজ, মানে ধরুন একটা লোক চিৎকার করে কথা বলে, খুব ভীষণভাবে লাউডলি কথা বলে, নানান রকম ক্যারিকেচার করে, অঙ্গভঙ্গি করে একটা কমেডি করছে, সেটা তো করা সহজ। একটা সাটেল কমেডি, যেটা কোনো হয়তো সে কমেডিই করবে না কিন্তু দর্শক হেসে, সেজন্য তো আপনাকে মানে একজন ডিরেক্টরকে, একজন রাইটারকে সে একটা প্রপার স্টাডি, প্রপার রিসার্চের মধ্যে যেতে হবে যে ঠিক কোন জায়গাটায় হিউমারটা আছে। তো সেটা তো করা কঠিন। তো কঠিন জিনিস আমি কেন করবো যেখানে আমার স্ট্রাকচার নাই, আমার যেহেতু সব 2 দিনের মধ্যে বানিয়ে দিতে হবে, এবং বেশিরভাগ অডিয়েন্স যখন সেটাকে রিসিভ করবে, এবং আমাদের অডিয়েন্সরা তো খুব সিম্পল সহজ জিনিস, ভাই ঠিক আছে দেখছি ভুলে গেছি শেষ। তো তোমাকে এই সহজে পপুলার হওয়ার লোভটা তাড়ায়নি কেন? তাড়ায়নি বলতে আমি পপুলার হতেই চাই, সেটা নিয়ে আমার কোনো মানে সন্দেহ নেই। আমি ব্যক্তিগতভাবে কখনোই আমি নিজে চাই আমার কাজ বেশিরভাগ মানুষ দেখুক। কিন্তু তাড়ায়নি বলতে, এখন দেখুন ভাইয়া, আপনি তো চাইলেই নাম বলতে চাই না, অনেকের মতো করতে পারবেন না একটা গান। আপনি যখন একটা গান সুর করেন, ঠিকানা বদলে গেছে একটা গান আমি শুনছিলাম, সো আমি গানটা শুনে অ্যাজ অ্যান অডিয়েন্স আই ক্যান ফিল যে আপনি ওভার দ্য নাইট গানটা করেননি। না না, এটা সময় নিয়ে করেছি, মানে আসলে বোঝা যায়, মানে সেই গানটা সব লিরিকটা আপনি যেভাবে বেঁচেছেন, মানে আশরাফুল আলম খোকন ভাইয়ের লিরিক, এবং আপনি সেটার পিছনে শ্রম দিয়েছেন। সো সেটা কেন? কারণ ইউর আপব্রিঙ্গিং ইন দ্যাট ওয়ে, যে আপনি এভাবেই আপনার শিল্প চর্চাকে আপনি এস্টিমেট করেন বা দেখতে চান। সো আমিও মনে করি আমি যেভাবে আমার যা পড়াশোনা বা আমি যেভাবে আর কি আমার আপব্রিঙ্গিং, সেখানে আমি চাইলেও মনে হয় না দুম করে মানে মানে সেটা কিছু করতে পারবো এমন কিছু যেটা হয়তো খুবই চমৎকার আনসার। কিন্তু সেক্ষেত্রে সঞ্জয়, আমি একটু জানতে চাই যে আমি যখন দেখি যে ঠিক আছে একটা পরিশীলিত নির্মাতা সঞ্জয় বা শিহাব শাহিনদের কাজও যারা করছেন, আবার ওই ধরনের টোটকা ফটকা সিটকম টাইপের খুব হাস্যরস, ডাবল মিনিং, অশ্লীল সেই কাজগুলো ওই তারকারা আবার মাঝে সাঝে করে ফেলছেন। তো এইটা কি একটা স্ববিরোধী ব্যাপার হয়ে দাঁড়ায় কিনা? মানে তোমাদের কাছে মনে হয় কিনা যে না ঠিক আছে আমার আর্টিস্টগুলো এইভাবে কেন, বড় আর্টিস্টটা কেন এসব জায়গায় যাবে, নাকি করতে পারে টাকার জন্য সব কিছু? আমার যেটা মনে হয় দুটো জিনিস আমার অবজারভেশন। একটা হচ্ছে সম্ভবত তারা ওয়াইডার অডিয়েন্সের কাছেও পৌঁছতে চায়, যেহেতু এর একটা বিরাট দর্শক আছে। আচ্ছা, ওটাই একমাত্র? না, সে একটা কারণ মনে হচ্ছে যে একটা হতে পারে যে সেটা যে ধরুন খুব প্রান্তিক একটা দর্শক, যে হয়তো একটা সোকল্ড মানে ক্লাসিক কাজ হয়তো তার কাছে পৌঁছবেই না নানান কারণে। আচ্ছা, তো সেটা একটা হতে পারে যে ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছানো। দ্বিতীয়ত হতে পারে, দেখুন এখন তো এটা তো সবার রুটি রুচি, তো একজন আর্টিস্ট হিসেবে সে যদি মনে করে যে আমাকে তো রেগুলার কাজ করতে হবে, সেটা একটা আমি জানি না, আমি তো আসলে অন্যের জীবনযাপনের মধ্যে দিয়ে যাই না বা তার থট প্রসেস আমি জানি না। কিন্তু ওদের সাথে তো তোমরাও কাজ করো। হ্যাঁ,
তখন সেটা যে routine- শেয়ার করে তা না, আচ্ছা। মানে তারা হয়তো বলে যে করলাম একটা, মানে যেহেতু আচ্ছা। 5টা ভালো কাজের মধ্যে একটা করলাম, হয়তো ওই অডিয়েন্সের কাছেও পৌঁছানোর একটা যে আচ্ছা, সেটা হতে পারে, আমি শিওর না, আমি তো আসলে তার ভাবনার জায়গা আমি তো দর্শক এখানে বিভ্রান্ত হয় কিনা, নাকি দরকার হয় না? দর্শক মনে হয় না হয়, কেন হয় না, যারা মানে আমাদের এখন এত অপশনস ভাইয়া, মানে একটা সময় ছিল আমাদের তো ভালো কাজ দেখার অপশন কম ছিল, মানে আমরা ভালো কাজ খারাপ কাজ থাকুক আমাদের হয়তো একটা দুটো মিডিয়াম ছিল, রুটিন মাফিক আর কি। ধরুন আপনার বিটিভি যখন ছিল তখন আপনি বিটিভি দেখবেন, এখন যেহেতু আপনার অনেক অপশন, আপনি তো চাইলেই যে কোনো কিছু স্কিপ করতে পারেন। রাইট। আমার কাছে একটা বিষয় একটু জানার ইচ্ছা, অনেকেই এটা নেটিজানরা আমাকে প্রশ্নও করেন, এবং যে নাটকে অনেক পপুলার এবং সেটা যদি বলি ভিউর অঙ্কে কিংবা তার পেজের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রিপশনের অঙ্কে তারা অনেক দর্শক অডিয়েন্সকে ধরে রাখে, তারা কেন ফিল্মে যেতে ভয় পায় বা আসে না, বা আসলেও ওই অর্থে সাকসেসফুল হয় না? এটার মূল কারণটা কি? ধরা যাক অনেক দিন ধরে মেহজাবিনকে আমি বা একজন দর্শক হিসাবে ফিল্মে কেন সাকসেসফুলি দেখতে পারবো না? কারণ মেহজাবিনের একটা বিশাল বান্ডেল অফ অডিয়েন্স আছে, তানজিন তিশা বলি বা এই সার্কেলের অনেকের নাম আমি বলতে পারবো এখন, তো তারা কেন আসলে ফিল্মটাকে ডোমিনেট করতে পারে না বা ড্রাইভটা দেয় না? ভয়, নাকি সে বাজারটা তৈরি হয়নি, নাকি ডিস্ট্রিবিউশনের সমস্যা, নাকি সঞ্জয়রা বোঝাতে পারে না? খুব একটা ভালো এবং প্রাসঙ্গিক প্রশ্ন ভাইয়া, মানে এই সময়ের প্রাসঙ্গিক, মানে প্রাসঙ্গিক বলছি মানে এই সময়ের জন্য খুবই Right. একটা মানে দরকারি প্রশ্ন, এবং এই ডিসকাশনটা তো আমি তো খুবই ছোট মানুষ, না, কিন্তু ছোট এই- বলে এই- বিনয় এই- প্রকাশের না না, কোনো কিন্তু কারণ এই নাই। ডিসকাশনটা আসলে তুমি অনেক জিতের director। না, অনেক দামি প্রশ্ন ভাইয়া, মানে Please, আপনি আমি অনেকের কাছ থেকে নিয়েছি, আমি এই প্রশ্নটা খুব দামি প্রশ্ন এই কারণে আমার কাছে যে যেহেতু একজন অভিনেতা বা অভিনেত্রীর সোশ্যালে একটা ভালো রকম ফ্যান ফলোয়ার, হ্যাঁ। মানে 5 মিলিয়ন 7 মিলিয়ন 10 মিলিয়ন এরকম, তো তারা তো অডিয়েন্সের কাছে পৌঁছেছে, তাদের নাটক তাদের কাজ মানুষ দেখেছে, ওটিটিতে তো পয়সা দিয়ে দেখেছে, টাকা দিয়ে দেখেছে, তাহলে তারা ফিল্মে না কেন? তা সেইটা আমার মনে হচ্ছে ফিল্ম জিনিসটাকে আমাদের এখানে, আমি অনেক ডিরেক্টরদের সাথে যারা সত্যিকার অর্থেই ভালো ডিরেক্টর, তারা না ফিল্ম জিনিসটাকে বলার সময় হঠাৎ করে না খুব সিরিয়াস হয়ে যায় আচ্ছা বাংলাদেশে বাংলাদেশে, মানে মনে হয়, মানে আমি বলছি ভাই ধরুন একজন XYZ মানে একজন ভালো নির্মাতা, তাকে বলছি ভাই আপনি যদি ধরুন একটা খারাপ সিনেমাও বানান, ধরে নিলাম আপনার সিনেমাটা ভালো হলো না, সেটাও তো অনেকের থেকে ভালো হবে, ডেফিনেটলি, হ্যাঁ, মানে ধরুন আমাদের যার কথা বলি মেহেজাবিন, হ্যাঁ, শি ইজ সাচ এ ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট অ্যাক্টর, অ্যাক্ট্রেস, হ্যাঁ। তো সে যদি একটা সিনেমা করে, পেছনে মেজবিনা তোমাকে দেখা যাচ্ছে। সেই সিনেমাটা যদি ধরে হ্যাঁ। নিলাম সেই সিনেমাটা হিট হলো না বা ফ্লপ, সেই আলাপে আমরা গেলামই না, কিন্তু আমি বিশ্বাস করি একটা সিনেমায় যখন মেহেজাবিনের মতো মেধাবী আর্টিস্ট যুক্ত হবে, সেই সিনেমাটা একটা ভালো সিনেমা হয়ে থাকবে। দেখুন অ্যানিমাল হিট হয়েছে, তামাশা হিট হয়নি, তাই বলে তো কোনোভাবেই আমি বলবো না যে ওটার থেকে এটা ভালো সিনেমা না, সেটা না, কিন্তু আমি বলছি- ড্রাইভ তো দিচ্ছে তারা, কিন্তু ড্রাইভ না না, আমি বলছি তো, আমি বললাম হিট ফ্লপ তো আলাদা issue। রাইট, রাইট, মানে একজন এরকম মেধাবী অভিনেত্রী যখন কোনো একটা বা এরকম একজন অভিনেতা যখন কোনো একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকবেন, সেই প্রজেক্টটা কিন্তু অনেক প্রজেক্টের থেকে বেটার হবে। এইবার সেটা যখন হবে, সেটা হয়তো আমি জানি না বক্স অফিসে কখনো হয়তো ওয়ার্ক করবে, কখনো করবে না, কিন্তু এই যে একটা বড় পর্দায় যখন ধরুন আপনি দুটো ফেল করতে পারে, 3 নাম্বার হয়তো ওয়ার্ক করবে। রাইট। কিন্তু আমি বলছি যে এরকম মেধাবী আর্টিস্টরা যখন বড় পর্দায় আসবেন, কারণ একটা সিনেমা কিন্তু শুধুমাত্র মানে এটা আসলে ইটস এ ডিরেক্টরস মিডিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ এর সঙ্গে অনেক কিছু ডিপেন্ড করে একটা সিনেমা, এটা এভরি সিনেমা হ্যাজ ইটস ওন ডেস্টিনি। সো আমি বলছি যে সেই সিনেমাটার কি মানে বক্স অফিস রিপোর্ট তো আমরা বলতে পারবো না, কিন্তু একটা ভালো সিনেমা হবে সেটা তো বলতে পারি, একটু বিশ্বাস করতে পারি আমরা। কিন্তু আমরা কেন জানো সেই ঝুঁকিটা, আমরা নাটক বানানো কম্পারেটিভলি সেফ, আর তারপরে এখন কি আছে ওটিটি, ঠিক আছে ওটিটিতে বানিয়ে দিলাম, দেখলো, ভালো হলে ভালো, খারাপ হলে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি এই ঝুঁকিটা এই রিস্কটা এখন নেওয়া উচিত, কারণ দিন শেষে তো সিনেমার আর্টিস্ট বা ফিল্মের আর্টিস্ট পরিচয়টাই তো আমার মনে হয় যে একজন শিল্পী কলাকুশলী যারা আমরা যারা এই প্রত্যেকে ওটাকে ওন করি।